চট্টগ্রামের পাহাড়তলীতে জঙ্গি আস্তানায় র্যাবের অভিযান, আঞ্চলিক কমান্ডার সহ হুজির 5 সদস্য আটক। 12টি গ্রেনেড, বিপুল পরিমাণ বিস্ফোরক, জঙ্গিবাদী বই জব্দ। তাজুল ইসলাম এবং নাজিম উদ্দিন একে খান রোড থেকে একদম ভোরের দিকে তাদেরকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্য মতে 3 জনকে আটক করা হয়েছে এবং তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র এবং কিছু গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি হাফসাতুন নেসা এবং আমি সাজিদ রাজু। বিশেষ জজ আদালতে বেগম জিয়ার উপস্থিতিতে দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থন মুলতবির আবেদন মঞ্জুর করে 15 ডিসেম্বর পরবর্তী তারিখ নির্ধারণ। সমুদ্রের তলদেশ দিয়ে জ্বালানি তেল সরবরাহে মহেশখালী থেকে চট্টগ্রাম পর্যন্ত দীর্ঘ পাইপলাইন নির্মাণে চীনের সাথে চুক্তি সই, পরিবহন করা যাবে দ্রুত সময়ে। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে ইসির সঙ্গে মেয়র প্রার্থীদের সংলাপ, আইবির বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ শাখাওয়াতের, অস্ত্রবাজ আর বহিরাগতদের আটকের দাবি আইভির। দুর্নীতি ইস্যুতে বাংলাদেশ আগের চেয়ে অনেক ভালো অবস্থানে, রাষ্ট্র এখন দুর্নীতি প্রতিরোধে সক্ষম, অভিমত টিআইবির। এবং পরিকল্পনাহীন সড়কের জ্বলন্ত উদাহরণ রাজধানীর সায়েন্স ল্যাব মোড়, ল্যাবরেটরি কর্তৃপক্ষ খানিক জায়গা ছাড়লেই সমাধান সম্ভব বলছেন বিশেষজ্ঞরা। চট্টগ্রামের পাহাড়তলীতে জঙ্গি আস্তানায় অভিযান চালিয়ে 12টি গ্রেনেড, বিপুল পরিমাণ বিস্ফোরক সহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ বাংলাদেশের 3 সদস্যকে আটক করেছে র্যাব। ভোর থেকে টানা 4 ঘণ্টার অভিযানে এদের আটক করা হয়। এর আগে আটক করা হয় আরও 2 হুজি সদস্যকে। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর স্থাপনায় হামলা চালিয়ে অস্ত্র লুট ও কারাগারে আটক হুজির শীর্ষ নেতাদের ছিনিয়ে নেওয়াই এদের পরিকল্পনা ছিল বলে জানায় র্যাব। বিস্তারিত জানাচ্ছেন কমল দে, ক্যামেরায় ছিলেন সাখাওয়াত হোসেন টিপু। বৃহস্পতিবার সকালে নগরীর পাহাড়তলী উত্তর কর্নেলহাট এলাকার মুকিম তালুকদার বাড়ির আশেপাশে অবস্থান নেয় র্যাব। পুরো এলাকাটি কর্ডন করে রাখে র্যাবের অন্তত 150 সদস্য। উৎসুক মানুষের ভিড় জমে যায়, আশেপাশে উপস্থিত হয় ফায়ার সার্ভিসের টিমও। সেখানকার দোতলা একটি বাড়ি লক্ষ্য করে চলে র্যাবের তৎপরতা। প্রায় 4 ঘণ্টার অভিযান শেষে দরজা ভেঙে বের করে আনা হয় 3 যুবককে। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাদের তুলে নেওয়া হয় র্যাবের একটি গাড়িতে। আটককৃতরা সবাই হুজির শীর্ষ পর্যায়ের নেতা। নাশকতা পরিকল্পনা বাস্তবায়নের জন্য তারা এই বাড়িতে সমবেত হয়েছিল। তাজুল ইসলাম এবং নাজিম উদ্দিন একে খান রোড থেকে একদম ভোরের দিকে তাদেরকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্য মতে র্যাব 7 কর্তৃক এখানে আসে। পরবর্তীতে আমরা ভিতরে দরজা ভেঙে যখন ঢুকে তাদেরকে 3 জনকে আটক করা হয়েছে এবং এই 3 জনের পরিচয় যেটা প্রাথমিকভাবে আমরা পেয়েছি, তাদের কাছে জিজ্ঞাসাবাদ করে মোহাম্মদ হাফেজ আবুজাল গিফারি, নূরে আলম এবং ইফতিসাম আহমেদ, আমরা যেটা হরকাতুল জিহাদ হুজিবি সদস্য। তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো একটি স্থাপনায় তারা হয়তো তড়িত কোনো নাশকতা সৃষ্টি করবে এবং সেখান থেকে অস্ত্র গোলাবারুদ লুট করে পরবর্তীতে কিন্তু জঙ্গি কার্যক্রমের সঙ্গে তারা ব্যবহার করবে, এরকম একটি তথ্য আমাদের কাছে ছিল। জঙ্গি আস্তানা হিসেবে ব্যবহৃত বাসাটি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কর্মচারী হাজী মনসুর আহমেদের। গত 15 থেকে 20 দিন আগে জঙ্গিরা নিজেদের গার্মেন্টস কর্মী পরিচয়ে বাসাটি ভাড়া নিয়েছিল। বাড়িটা মনসুর আহমেদের, সে সিটি কর্পোরেশনে দারোয়ান হিসেবে আছে। 2-3 দিন হলো এই ভাড়াটিয়ারা আসছে, জাস্ট 2-3 দিন। এরা বোধহয় আর মানে এটা সম্বন্ধে এলাকার লোকও আইডেন্টিফাই করতে পারেনি। গার্মেন্টসে চাকরি করবে এরকম হবে যে আর কি। আমার চাচি বলছে যে 1000 টাকা দিয়ে গেছে, আমি ওয়াইফ এবং আইডি কার্ড নেব। ওটুকুর চলে গেছে, ওরা রাতে 2টা বাজে আসছে। অভিযানের সময় ল্যাপটপ সহ বেশ কিছু নথিপত্র পুড়িয়ে দেয় জঙ্গিরা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। আবেদন, পুনঃ আবেদন আর যুক্তিতর্ক উপস্থাপনে সরগরম আদালতে দুর্নীতি মামলায় অবশেষে 1 সপ্তাহের জন্য মুলতবি রাখা হলো আত্মপক্ষ সমর্থনে বেগম জিয়ার বক্তব্য উপস্থাপন কার্যক্রম। এ নিয়ে বেগম জিয়ার আইনজীবীরা সন্তোষ প্রকাশ করলেও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন দুদকের আইনজীবীরা।
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য উপস্থাপন করতে বৃহস্পতিবার দুপুরে বকশীবাজারে স্থাপিত অস্থায়ী বিশেষ জজ আদালতে যান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি যাওয়ার আগেই মামলা সংক্রান্ত একটি আবেদন উচ্চ আদালতে বিচারাধীন থাকার বিষয়টি উল্লেখ করে এদিনের কার্যক্রম মুলতবি চেয়ে আবেদন করেন তার আইনজীবীরা। এ নিয়ে উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে মুলতবি আবেদন নাকচ করে বেগম জিয়াকে বাকি বক্তব্য উপস্থাপন করতে বলেন বিচারক, কিন্তু তার আইনজীবীরা নাখোশ হয়ে আদেশ পুনর্বিবেচনার আবেদন করেন। আদালত পরে তা মঞ্জুর করে 15 ডিসেম্বর পরবর্তী তারিখ নির্ধারণ করেন। আজকে আইনকে অনুসরণ না করেই 32 জন সাক্ষী নিয়েছে, কিন্তু এই সাক্ষীগুনা সাক্ষী দেওয়ার সময় তার নিজের ধর্মের নাম উচ্চারণ করে নাই। এই জন্য এই সাক্ষী আইনের চোখে সাক্ষী না, আমাদের সর্বশেষ আইন অনুযায়ী। সুতরাং এবং এইটাই আমাদের বক্তব্য ছিল, আমাদের আবেদন রিজেক্ট করেছে, তার এগেনস্টে আমরা হাইকোর্টে গিয়েছি। আদালত মুলতবি আবেদন মঞ্জুর করায় অসন্তোষ প্রকাশ করেন দুদকের আইনজীবীরা। বেগম জিয়ার আইনজীবীরা মামলার কার্যক্রম দীর্ঘায়িত করার চেষ্টা চালাচ্ছেন বলেও অভিযোগ তাদের। মাননীয় আদালত বেগম খালেদা জিয়াকে বক্তব্য দেওয়ার জন্য 10 বার বলেছেন যে আপনি বক্তব্য প্রদান করুন, কিন্তু তিনি তার বক্তব্য দেওয়া থেকে বিরত থেকেছেন। মাননীয় আদালতের আদেশকে তিনি মান্য করেননি। পরবর্তীতে আবার তারা আবেদন করেছেন, আমি আপত্তি জানিয়েছি। আমরা বলেছি যে কোনো তুচ্ছ ব্যাপারে, সামান্য ব্যাপারে তারা প্রতিনিয়ত উচ্চতর আদালতে যান। এর আগে গত 1 ডিসেম্বর আত্মপক্ষ সমর্থন করে আদালতে আংশিক বক্তব্য উপস্থাপন করেন বেগম জিয়া। ওই দিন আদালতে নিজেকে নির্দোষ দাবি করেন তিনি। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। দেশ 15,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জন করায় রাজধানীর হাতিরঝিলে আলোক উৎসবের আয়োজন করা হয়েছে। আলোক উৎসবের খবর থাকছে সংবাদের শেষাংশে। জ্বালানি তেল পরিবহনের খরচ ও সময় বাঁচাতে প্রথমবারের মতো সমুদ্রের তলদেশ দিয়ে 220 কিলোমিটার দীর্ঘ পাইপলাইন নির্মাণে চীনের সঙ্গে চুক্তি করল বাংলাদেশ। এর ফলে কক্সবাজারের মহেশখালী থেকে চট্টগ্রামে অবস্থিত ইস্টার্ন রিফাইনারিতে সরাসরি জ্বালানি তেল পরিবহন সম্ভব হবে। সকালে রাজধানীর একটি হোটেলে এই সংক্রান্ত চুক্তিটি স্বাক্ষর হয়। এ সময় বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী আগামী নির্বাচনের আগেই নির্ধারিত এসব উন্নয়ন প্রকল্প শেষ করতে কর্মকর্তাদের তাগিদ দেন। দেবাশিস রায়ের রিপোর্ট। সমুদ্রপথে বিদেশ থেকে জ্বালানি তেল আমদানিতে বরাবরই ব্যবহৃত হয় বড় জাহাজ। পরে সেখান থেকে ছোট বা লাইটার জাহাজে করে তেল পৌঁছায় চট্টগ্রামের রিফাইনারিতে। পরিবহনের এই জটিলতা দূর করতে গভীর সমুদ্র থেকে চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি পর্যন্ত সমুদ্রের তলদেশ দিয়ে পাইপলাইন নির্মাণে চুক্তি সম্পন্ন হলো। বৃহস্পতিবার রাজধানীতে চায়না পেট্রোলিয়াম পাইপলাইন ব্যুরোর সঙ্গে এই চুক্তি করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। এই প্রক্রিয়ায় কক্সবাজারের মহেশখালী থেকে 9 কিলোমিটার দূরে গভীর সমুদ্রে নির্মিত হবে টার্মিনাল, যাকে কারিগরি ভাষায় বলা হয় সিঙ্গেল পয়েন্ট মুরিং বা এসপিএম। সেখান থেকে 36 ইঞ্চি ব্যাসের পাইপের মাধ্যমে তেল আসবে মহেশখালীর স্টোরেজ ট্যাঙ্কে। সেখান থেকে 18 ইঞ্চি ব্যাসের আলাদা পাইপে মাতারবাড়ি চ্যানেল, গহিরা পয়েন্ট এবং কর্ণফুলী হয়ে তেল পৌঁছাবে চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারিতে। 220 কিলোমিটার দীর্ঘ এই পাইপলাইনে তেল পরিবহনের ফলে বছরে বাংলাদেশের 1000 কোটি টাকা সাশ্রয় হবে বলে মত কর্মকর্তাদের। মহেশখালী থেকে 9 কিলোমিটার দূরে হবে আমার মুরিং পয়েন্ট গভীর সমুদ্রে, আর মহেশখালীতে আমার হবে ট্যাঙ্ক ফার্ম। সেখান থেকে 18 ইঞ্চি ডায়ামিটারের পাইপ দিয়ে মহেশখালী ট্যাঙ্ক ফার্ম থেকে পাইপলাইনের মাধ্যমে এটা সরাসরি চলে আসবে পতেঙ্গাতে আমার মেইন ইনস্টলেশনে। এর ফলে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত হবে দাবি করে বিপিসি বলছে 2019 সালেই এর সুফল পাবে বাংলাদেশ। কার্গোগুলো আমি এনে রেখে দিই, কিন্তু আমার লাইটিং এর আমার ড্যামেজটা গুনতে হয়, আবার আপকান্ট্রিতে আমার তেলের থাকে, তাহলে আমার এখানে জ্বালানি নিরাপত্তাটা আমার এনশিওর হচ্ছে না। কিন্তু এসপিএম হলে আমার সেই জ্বালানি নিরাপত্তা এনশিওর হবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আগামী নির্বাচনের আগেই এমন উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়নে কর্মকর্তাদের তাগিদ দেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। সরকার আর 2 বছর এরপরে ইলেকশন, আমরা চাই সমস্ত প্রজেক্টগুলো অন্তত আগামী 2-1 মাসের মধ্যে যেন অন্তত গতি পেয়ে যায়, অন্তত চলে আসে। প্রায় 5,500 কোটি টাকার এই প্রকল্পে বাংলাদেশকে 4,293 কোটি টাকা ঋণ সহায়তা দেবে চায়না এক্সিম ব্যাংক। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা।
নির্বাচন কমিশনের সঙ্গে মেয়র প্রার্থীদের মতবিনিময় সভায় সব অস্ত্রধারী, সন্ত্রাসী ও বহিরাগতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী। অন্যদিকে সরকার দলের প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে নির্বাচনে আবারও সেনা মোতায়েনের কথা বললেন বিএনপির মেয়র প্রার্থী সাখাওয়াত হোসেন খান। আর সভায় নির্বাচন কমিশনার পরিবেশ ঠিক রাখতে সহায়তা চেয়েছেন প্রার্থীদের। বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সভাকক্ষে মেয়র প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভায় বসেন নির্বাচন কমিশনার জাবেদ আলী। বৈঠকে আওয়ামী লীগ, বিএনপি, জাসদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সহ মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতাকারী 7টি দলের প্রার্থীরা অংশ নেন। মতামত তুলে ধরতে গিয়ে বিএনপির মেয়র প্রার্থী দাবি করেন সুষ্ঠু নির্বাচনের স্বার্থেই সেনা মোতায়েন দরকার নারায়ণগঞ্জে। সিটি কর্পোরেশন নির্বাচনে অবিলম্বে এই আইন শৃঙ্খলা রক্ষার জন্য দেশপ্রেমিক সেনাবাহিনীকে অবশ্যই এখানে মোতায়েন করতে হবে। অনেক ক্ষেত্রে আমার যে পোস্টার রয়েছে সেই পোস্টার ছিঁড়ে ফেলে সরকারি দলের প্রার্থীর পোস্টার লাগানো হচ্ছে, এখানে কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা নেন নাই। অন্যদিকে সেলিনা হায়াৎ আইভী জোর দেন সন্ত্রাসী অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার উপর। অস্ত্রধারীর কথা যেটা বলেছে, অবশ্যই সে যেই হোক, সে যদি আমার ভাইও হয়ে থাকে, তার কাছে যদি কোনো ধরনের অবৈধ অস্ত্র থাকে সেটাও যেন প্রশাসন গ্রেফতার করে। আমি কোনো ধরনের ফেভার প্রশাসনের কাছ থেকে চাই না। এবং যদি নারায়ণগঞ্জ শহরে এই ধরনের অস্ত্রশস্ত্র থাকে, আমি মনে করি আমার এই প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাখাওয়াত সাহেবের থেকে আমার জীবনের রিস্ক আরো বেশি। এবং আমি আমার জীবনের নিরাপত্তার স্বার্থেই বলবো যে নারায়ণগঞ্জ শহরে যাতে কোনো বহিরাগত কারো কাছে যেন অবৈধ কোনো ধরনের অস্ত্র এই ধরনের কোনো কিছু না থাকে। আমি যদি রাস্তায় গণসংযোগে যাই, সেখানে যদি হাজার হাজার মানুষ নেমে আসে, আমার পক্ষে কিন্তু সম্ভব না তাদেরকে তাড়িয়ে দেওয়া। আর নির্বাচন কমিশনার প্রার্থীদের আহ্বান জানান আচরণ বিধি মেনে চলতে। আপনারা ভোটারের কাছে যাবেন, আচরণ বিধি মেনে তাদের কাছে আপনারা আপনাদের ইস্তেহার বা আপনারা কি করতে চান সেটা উপস্থাপিত করবেন। আপনারা শুধুমাত্র ভরসা করবেন ভোটারদের উপরে এবং ভোটাররা তাদের জনপ্রতিনিধি বেছে নেবেন। সভায় নির্বাচনের নানা দিক নিয়ে মতামত তুলে ধরেন অন্যান্য মেয়র প্রার্থীরাও। এদিকে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে এদিন দুপুরেই প্রচারণায় নামেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী। 17 নম্বর ওয়ার্ডের পাইকপাড়া, ভুইয়াপাড়া সহ বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোট চান তিনি। আর বিএনপি মনোনীত মেয়র প্রার্থী সাখাওয়াত হোসেন খান প্রচারণা চালান চাষাড়ার চাঁদমারি এলাকায়। তাফসির বাবু, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। সন্ধ্যার সময় আরো থাকছে। নাটোরের 3 যুবলীগ কর্মী হত্যার ঘটনায় প্রশিক্ষিত বিশেষ বাহিনীকে দায়ী করে পরিবারের হত্যা মামলা। আসামি করা হয়েছে অজ্ঞাত 16 জনকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের প্রত্যন্ত এলাকা পর্যন্ত শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হবে। বাংলাদেশ ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সাথে এক বৈঠকে প্রধানমন্ত্রী একথা জানান। দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে প্রধানমন্ত্রী ত্রাণ ভান্ডারে সংগঠনটি কম্বল প্রদান করে। ত্রাণ গ্রহণ করে প্রধানমন্ত্রী ব্যাংকার্স অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানান। তিনি বলেন, এরই মধ্যেই দেশের বিভিন্ন এলাকায় শীতবস্ত্র বিতরণ শুরু হয়েছে, যা অব্যাহত থাকবে। প্রতিটি ক্ষেত্রে যখনই প্রয়োজন হয় আপনারা ছুটে আসেন এবং আপনারা সহযোগিতা করেন। আমাদের দেশে শীত খুব বেশি শীত পড়ে না, তারপরেও শীত, ঢাকায় বসে শীতটা বোঝা যায় না, ঢাকার বাইরে কিন্তু যথেষ্ট শীত। ইতিমধ্যে আমরা শুরু করেছি প্রত্যেকটা এলাকায় কম্বল বিতরণ করতে এবং আজকে যেগুলি আপনারা দিলেন ওগুলি আমরা বিতরণের ব্যবস্থা করে দেবো। সব জায়গায় একবারে প্রত্যন্ত অঞ্চলে যাতে যায় সেই ব্যবস্থাটাই আমরা করব। আমি মনে করি যে সাধারণ মানুষ তারা এর থেকে অনেক উপকার পাবে। মেট্রো রেল প্রকল্পের প্রথম রুটে 24,000 কোটি টাকা বিনিয়োগের বিষয়টি আলোচনা করতে আগামী 8 জানুয়ারি ঢাকা আসছে জাইকার উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। যোগাযোগ মন্ত্রণালয়ের চলমান প্রকল্পসমূহ নিয়ে সচিবালয়ে বৈঠকের পর ব্রিফিংয়ে এই কথা জানিয়েছেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, দুর্নীতি কমাতে আগামী মে মাস থেকে বিআরটি এর 80% সেবা অনলাইনে দেওয়া হবে। রাজধানীবাসীর যানজট নিরসনে শুরু হওয়া মেট্রো রেল প্রকল্পের প্রথম রুটটির কাজ চলছে বিমানবন্দর থেকে কমলাপুর রেল স্টেশন পর্যন্ত। 25 কিলোমিটার এই রুটের পাশাপাশি খিলক্ষেত থেকে কেন্দুয়া ব্রিজ পর্যন্ত কাজ হবে আরও 12 কিলোমিটার রুটে।
এর মধ্যে জাপানি সংস্থা জাইকার সাথে এমওডি স্বাক্ষর হয়েছে। এছাড়া 1 ও 5 নম্বর রুটের সম্ভাব্যতা যাচাইয়ের কাজও চলছে জাইকার অর্থায়নে। কাজ শেষ হবে 2025 সালে। চুক্তি স্বাক্ষরের প্রাথমিক কাজ সারতে আগামী বছরের শুরুতেই ঢাকা আসছে সংস্থাটির প্রতিনিধিরা। জানুয়ারির 8 তারিখে জাইকা উচ্চ পর্যায়ে টিম আসছে এবং এখানে প্রস্তাব আছে $3 বিলিয়ন। আর এমআরটি ল্যান্ড 5 ভাটারা থেকে নতুন বাজার, গুলশান 2, বনানী, মিরপুর 14, মিরপুর 1, এটা 21 কিলোমিটার। এটার ফিজিবিলিটি চলছে, এগিয়ে চলছে। এখানেও অর্থায়ন করবে জাইকা এবং এডিবি। মন্ত্রণালয় জানায় বিআরটি এর ডিজিটাল নাম্বার প্লেট প্রকল্পে এখন পর্যন্ত প্রস্তুত 16 লাখ নাম্বার প্লেটের মধ্যে 13 লাখ প্লেট বিতরণ করা হয়েছে। এছাড়া দুর্নীতি কমাতে আগামী মে মাস থেকে অনলাইনে সব ধরনের সেবা দেওয়ার ব্যাপারে সরকারের এটুআই প্রকল্পের সঙ্গেও সমঝোতা সই হয়েছে। আগামী মে মাস থেকে বিআরটি এর 80% সেবা অনলাইনে দেওয়া হবে। এতে সেবার মান বাড়বে এবং অপকর্ম দুর্নীতিও কমবে। সমন্বয় সভায় জানানো হয় আগামী জানুয়ারি মাস থেকে সরকারের টোল নীতিমালা কার্যকর হবে। এছাড়া বর্ষার আগেই চলতি শুকনো মৌসুমে দেশের সব সড়ক মহাসড়কের সংস্কার কাজ গুণগত মান বজায় রেখে শেষ করতে নির্দেশ দেওয়া হয়েছে। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। প্রতিষ্ঠার 15 বছরে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে নিশ্চিত করা যায়নি নির্যাতিত নারী ও শিশুদের সুরক্ষা। বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতাকে দায়ী করলেন নারী নেত্রীরা। ছয় থেকে 7টি রাস্তা বিভিন্ন দিক থেকে এসে যুক্ত হওয়ায় যানজটের অবর্ণনীয় দুর্ভোগ সায়েন্স ল্যাবরেটরি মোড়ের নিত্যসঙ্গী। সায়েন্স ল্যাবরেটরি কর্তৃপক্ষ খানিক জায়গা ছাড়লে রাজধানীবাসী দুঃসহ অবস্থা থেকে মুক্তি পেতে পারে বলে মনে করেন পরিবহন বিশেষজ্ঞরা। তারা আরও বলছেন, মোড়টি ত্রুটিপূর্ণভাবে বিন্যস্ত হওয়ায় অন্য কোনো পন্থায় এর সমাধান অসম্ভব। যদিও কর্তৃপক্ষের মত, মিরপুর রোড ধরে যে মেট্রো রেল তৈরির পরিকল্পনা আছে সেটি নির্মিত হলে এই মোড়ে দুর্ভোগ অনেকটাই কমবে। আতিকুর রহমান তমালের রিপোর্ট। সেলিম মৃধা মোহাম্মদপুর টু মতিঝিল রুটে দীর্ঘ 23 বছর ধরে বাস চালান তিনি। আগে খুব একটা সময় না লাগলেও গত কয়েক বছর ধরে এই রুটে যানজটে নাকাল হচ্ছেন সেলিম। আর এ পথে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হয় সায়েন্স ল্যাবের মোড়ে। স্কুল টাইমে মিক্সাম 4 ঘন্টা লাগে সায়েন্স ল্যাব হইতে মোহাম্মদপুর থেকে। এই মোড়টা সিঙ্গেল পড়লে মিক্সাম 20 মিনিট জায়গা টার্নিংটা লইতে। এটি না হয়েছে আবাসিক এলাকা না বাণিজ্যিক। স্কুল, কলেজ, মার্কেট সবই আছে সায়েন্স ল্যাব এলাকায়। আরও আছে ফুটপাত দখল করে রমরমা বাণিজ্য। এ মোড়ের সবগুলো সড়কই চলে রিকশার মতো অযান্ত্রিক যান। একে তো সড়কের পরিকল্পনাহীন নির্মাণ, তার উপর এসব উটকো ঝামেলায় নাকাল এ পথে চলাচলকারী লাখো মানুষ যে হেঁটেও যাবে সেটাও পসিবল হচ্ছে না। সামান্য একটু জায়গা, এই জায়গাটুক মানে যাইতে 1 ঘন্টার উপর সময় লাগে। পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, সমন্বয়হীন এ মোড়ের সমাধান অসম্ভব। তবে সায়েন্স ল্যাবরেটরির কিছু জায়গা যদি ব্যবহার করে বাস বে বা ইন্টারচেঞ্জ করা যায় তাহলে সেটি সাময়িক সমাধান দেবে। একই মত এই এলাকার অনেক মানুষের। সরকার রাস্তার জন্য সরকার রাস্তা ছেড়ে দিলে আমার মনে সরকারের কোনো ক্ষতি হবে না। যদি এই জায়গাটা ভেঙে দিয়ে যদি রাস্তাকে বড় করা যায়, চত্বরটা গুল চত্বর আকারে বড় করা যায়, তাহলে এই প্রবলেমটা সলভ করা সম্ভব। জটিলতার হিসাবে সায়েন্স ল্যাবের মোড়টা হলো সবচেয়ে জটিল ঢাকার মধ্যে। সম্পূর্ণ সমাধান দেওয়া সম্ভব না। আমরা যদি অ্যাডহক কিছু সমাধান দিতে চাই তাহলে সামনে যেই জায়গা এখনো বিল্ট আপ হয়নি সেখানে নিয়ে গ্রেড সেপারেটেড ইন্টারচেঞ্জ করে আমার মনে হয় সমাধানটা দেওয়া যেতে পারে। এই বিশেষজ্ঞের মতে সেক্ষেত্রে এমন স্থাপনা করতে হবে যা মেট্রোর সাথে সাংঘর্ষিক হবে না। যারা এই জাংশনগুলিকে তৈরি করছেন তারা কিন্তু পরিকল্পনাতেই বিরাট একটা গলদ রেখে দিয়েছেন। এখানে কিন্তু পথচারীরাও কিন্তু বিদিশা হয়ে যায় যে গাড়ি যে কত ডিরেকশন থেকে আসতে পারে। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ বলছে, সায়েন্স ল্যাবকে ধরে যে মেট্রো তৈরির পরিকল্পনা আছে সেটি নির্মিত হলে এই এলাকার দুর্ভোগ কমবে। রাসেল স্কয়ার হয়ে বসুন্ধরার নিচে দিয়ে সোনারগাঁর সামনে দিয়ে ওরা হাতের জিল এই এরিয়াতে কি শেষ হবে। ওটা যদি শেষ হয় কিছুটা জ্যাম লাগো হবে। ঢাকা শহরের অন্য অনেক এলাকার মতো এই এলাকাতেও রয়েছে অবৈধ পার্কিং, তাই দুর্ভোগ যেন সীমাহীন। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা।
আমাদের রাষ্ট্র কাঠামো এখন আগের চেয়ে অনেক বেশি দুর্নীতি প্রতিরোধে সক্ষম বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস সামনে রেখে আয়োজিত মানববন্ধনে অংশ নিয়ে তিনি একথা বলেন। তিনি আরো বলেন, দুর্নীতি ইস্যুতে আমরা আগের চেয়ে অনেক ভালো অবস্থানে আছি। এছাড়া সকল দুর্নীতিবাজকে আইনের আওতায় আনার দাবি জানান ইফতেখারুজ্জামান। মানববন্ধনে আরো অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর আমশ আরেফিন সিদ্দিক। রাষ্ট্র কাঠামো আগের তুলনায় অনেক বেশি দুর্নীতিকে প্রতিরোধ করার মতো শক্তি অর্জন করেছে, সামর্থ্য অর্জন করেছে, এবং সেই কারণে আমরা সরকারকে সাধুবাদ জানাই। আন্তর্জাতিক তুলনামূলক মাপকাঠিতে আগের তুলনায় অনেক ভালো অবস্থানে আছি। 2001 থেকে 2005-এ আমাদের অবস্থান সর্বনিম্নে ছিল দুর্নীতির মাপকাঠিতে, আন্তর্জাতিক তুলনামূলক মাপকাঠিতে। তার জায়গায় আমরা 13 স্থানে আছি এবং 100-র মধ্যে 25 নাম্বার স্কোর পেয়ে আমরা বলতে পারি এক অর্থে যে আমাদের কিছুটা অগ্রগতি হচ্ছে। নানা ধরনের নির্যাতনের শিকার নারী ও শিশুদের সুরক্ষায় 2001 সালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাত্রা শুরু করে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার ওসিসি। উদ্দেশ্য, নির্যাতিতদের প্রয়োজনীয় সেবা একই স্থানে দেয়া এবং অপরাধের বিচার নিশ্চিত করা। 15 বছরে দেশের 6টি বিভাগীয় শহর এবং ফরিদপুর মেডিকেল কলেজে চালু করা হয়েছে এর শাখা। তারপরও কতটা নিশ্চিত করা সম্ভব হয়েছে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের মূল উদ্দেশ্য? উত্তর খোঁজার চেষ্টা করেছেন রিপোর্টার শাতিলা শারমিন। তনু, রিশা, খাদিজা, শাহানুরদের নামে বছরের অধিকাংশ সময় উত্তপ্ত থাকে গণমাধ্যম। মানুষের শত আন্দোলন আর প্রতিবাদও বিচার নিশ্চিত করতে পারে না অপরাধীর। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, বেসরকারি সংস্থা, মানবাধিকার সংগঠন, পুলিশের মামলা বা নারী আন্দোলনের পরিসংখ্যান জানান দিচ্ছে দেশে প্রতি বছর বাড়ছে নারী ও শিশু নির্যাতনের সংখ্যা। পরিসংখ্যান বলছে 2014 সালে দেশের 8টি মেডিকেল কলেজে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার ওসিসির সেবা নিয়েছেন প্রায় 3000 নির্যাতিত নারী ও শিশু। 15 সালে বেড়েছে 270 জন। 16 সালের নভেম্বর মাস পর্যন্ত এ সংখ্যা 3153 জন। মেডিকেল কলেজগুলোর মধ্যে সবচেয়ে বেশি সেবা দিয়েছে সিলেট, এরপরই রয়েছে ঢাকা ও চট্টগ্রামের ওসিসি। কিন্তু অপরাধীর বিরুদ্ধে মামলার ব্যাপারে পরিস্থিতি অনেকটা আগের মতোই। 14 সালে সেবা নেওয়া নির্যাতিতের মাত্র 23% বিচার চেয়ে মামলা করেছেন। 15 সালে তা কমে এসে দাঁড়ায় 21%। আর এবছরের 11 মাসে 25% সেবা প্রার্থী বিচারের জন্য মামলা করেছেন। তখন একটা দেখছি যে ওসিসি দায়িত্বে থাকা ব্যক্তিরা জানালেন, এই সেবা সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা বাড়লেও সামাজিক দৃষ্টিভঙ্গি বিচার না হওয়ার কারণ। নির্যাতন তো আগেও ছিল, আগে রিপোর্ট করতো না, অ্যাওয়ারনেসটা বাড়ছে। সামাজিক তো এখন আমরা ওরকম উপরে উঠতে পারি নাই যে আমাদের মাইন্ড সেট আপটা যে জায়গায় যে আমরা দেখে আসতেছি যে ওরকম মেয়েরা ভিক্টিমাইজড হইতেছে, আঙ্গুল তুলে দেখি যে এই মেয়েটা নির্যাতিত হয়েছে। কতটা সফল হয়েছে ওসিসির মূল উদ্দেশ্য? প্রশ্ন ছিল নারী আন্দোলনের নেত্রীদের কাছে। লজিস্টিক সাপোর্টটা বাড়ানো দরকার। গভর্নমেন্টেরও আমাদের সাথে একটা মাঝে মাঝে রিভিউ যদি হয়, স্বরাষ্ট্র সঙ্গে যে স্বাস্থ্যের সম্পর্ক, সেখানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের টাকাটাও বাড়ানো দরকার। ফ্যাক্ট ফাইন্ডিং করা, তদন্ত করা, মেডিকেল রিপোর্ট, সুরত হাল থেকে আরম্ভ করে প্রত্যেকটা বিষয়ে সততা থাকতে হবে, স্বচ্ছতা থাকতে হবে, জবাবদিহিতা থাকতে হবে। বিচারের দীর্ঘসূত্রিতাকে নারী ও শিশুকে সুরক্ষায় সবচেয়ে বড় বাধা হিসেবে দেখছেন তারা। এখন পর্যন্ত ভিকটিম এন্ড উইটনেস প্রোটেকশনটা একটা বড় চ্যালেঞ্জ। অনেক সেনসিটিভ কেস পরে যে খোঁজ চলে যাচ্ছে অথবা ভয় ভীতি দেখায় নষ্ট হয়ে যাচ্ছে। সেই দিক চিন্তা করলে বলবো যে ওয়ান স্টপ ক্রাইসিস যতক্ষণ পর্যন্ত সুফল পাবে না, যতক্ষণ পর্যন্ত আমরা স্পিডি ট্রায়াল না করতে পারবো। মামলাটা কমছে এই জন্যই যে এটা কিন্তু একটা ফলো আপের ব্যাপার আছে। ইটস এ লং প্রসেস, টাইম কিলিং, মানি কিলিং এন্ড লটস অফ ম্যানিপুলেশন ইজ দেয়ার। ফলো আপ এবং শেষ পর্যন্ত নেওয়ার জন্য যে ব্যাপারটা, এইটা একটা বড় সমস্যা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। নাটোরের 3 যুবলীগ কর্মী সাব্বির, আব্দুল্লাহ এবং সোহেল হত্যার ঘটনায় অজ্ঞাত 16 জনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন নিহত সাব্বিরের মা। গতকাল রাতে সাব্বিরের মা রুকসানা বেগম বাদী হয়ে নাটোর থানায় এই মামলাটি করেন। মামলায় অভিযোগ করা হয়, একটি বিশেষ প্রশিক্ষিত বাহিনী পরিকল্পিতভাবে নিজেরা অথবা প্ররোচিত হয়ে অপহরণের পর তাদের হত্যা করে। গত 3 ডিসেম্বর রাতে সদর উপজেলার তকিয়া বাজারে তারা একটি চায়ের দোকানে বসে গল্প করছিলেন। এ সময় একটি কালো ও একটি সাদা মাইক্রোবাসে 15 থেকে 16 জন সাদা পোশাক পরিহিত সশস্ত্র লোক র্যাব পরিচয়ে তাদের তুলে নিয়ে যায় বলে অভিযোগ করে পরিবারের সদস্যরা। পরে
5 ডিসেম্বর দিনাজপুরের ঘোড়াঘাট এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় তাদের লাশ উদ্ধার করে পুলিশ। ছাব্বির, সোহেল, আব্দুল্লাহ এই 3 জন অপহরণের পর হত্যার ঘটনায় ছাব্বিরের মা গতকাল অভিযোগ দায়ের করেন। আমরা তার অভিযোগ পেয়ে নাটোর থানায় মামলা রুজু করি। এই মামলাটি তদন্ত চলছে। মামলার বাদী এই ব্যাপারে 15-16 জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেছেন। দেশে 15,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জন করায় রাজধানীর হাতিরঝিলে আলোক উৎসবের আয়োজন করা হয়। সন্ধ্যার পরপরই শুরু হয় এই আলোক প্রদর্শনী। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আলোর উৎসব দেখতে আসেন নানা শ্রেণী পেশার মানুষ। এ সময় তারা মন্ত্রমুগ্ধের মতো উপভোগ করেন এই আলোকের ঝর্ণাধারা। এর আগে নৃত্য পরিবেশন করেছেন বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আসা নৃত্যশিল্পীরা। বিপিএল ক্রিকেটের খবর। শিরোপার অপেক্ষাটা আর কিছু সময়ের। ফাইনালের 2 দল তারকায় ঠাসা সাকিবের ঢাকা ডায়নামাইটসের তুলনায় কোনো অংশে পিছিয়ে নেই ড্যারেন সামির রাজশাহী কিংসও। ঢাকায় যেমন সাকিব ছাড়াও মেহেদী, সাঙ্গাকারা, ডুয়াইন ব্রাভোরা আছেন ভরসার প্রতীক হয়ে, ঠিক তেমনি রাজশাহীর হয়ে প্রতিপক্ষকে চোখ রাঙাচ্ছেন সাব্বির, সামি, মিরাজ, প্যাটেল ও ধ্রুবরা। বিপিএলের চতুর্থ আসরের শিরোপা নির্ধারণী ফাইনালে কারা হতে পারেন ম্যাচের নিয়ন্ত্রক, সম্ভাব্য সে গল্পেরই বিস্তারিত থাকছে এবারের প্রতিবেদনে। ঢাকা ডায়নামাইটস ও রাজশাহী কিংস এবারের বিপিএল এর স্বপ্নের আসরের ফাইনালের মঞ্চের 2 প্রতিপক্ষ। ক্রিকেটীয় ময়দানে দলীয় যুদ্ধ ছাপিয়ে ব্যক্তিগত লড়াইয়ের আকর্ষণও ফাইনালকে দিতে যাচ্ছে সত্যিকারের ফাইনালের মর্যাদা। ঢাকার আইকন সাকিব নাকি রাজশাহীর আইকন সাব্বির, কার মুখে ফুটবে জয়ের হাসি, কার হাতে শোভা পাবে সেই ট্রফি। বড় ম্যাচের বড় তারকা বলে কথা। ব্যাটিং বোলিং এর অলরাউন্ড পারফরমেন্সে সাকিব শুধু ঢাকারই নন, বিশ্ব ক্রিকেটের সম্পদ। ফাইনালের মঞ্চেও সাকিবের দিকেই তাকিয়ে থাকবে ডায়নামাইটস ভক্তরা। অন্যদিকে 14 ম্যাচে 351 রান করা সাব্বিরের ব্যাটে আরেকবার ঝলক দেখতে চায় কিংস সমর্থকরা। দুদলের এই 2 বড় তারকার লড়াইকে পাশ কাটিয়ে সেটি হতে পারে স্যামি ব্রাভোদের স্বদেশী যুদ্ধ। 14 ম্যাচে 270 রান করা স্যামির কাঁধে রয়েছে রাজশাহীর অধিনায়কত্বের গুরুদায়িত্ব। অন্যদিকে স্যামির স্বদেশী ডিজে ব্রাভো ঢাকার হয়ে এবারের আসরে মাঠ কাঁপিয়েই চলেছেন। বল হাতে 12 ম্যাচে 20 উইকেট নিয়ে এখন পর্যন্ত এবারের আসরের সর্বোচ্চ উইকেট শিকারী এই ব্রাভো। ঢাকার নতুন আবিষ্কার 13 ম্যাচে 339 রান করা মেহেদী মারুফও ম্যাচের নিয়ন্ত্রক হয়ে যেতে পারেন যে কোনো মুহূর্তে। ওপেনিং জুটিতে তার সঙ্গী লঙ্কান গ্রেট সাঙ্গাকারাও হয়ে যেতে পারেন ফাইনালে সেরা তারকা। এছাড়া ব্যাট হাতে রাজশাহীর হয়ে অনেকটাই সাইলেন্ট কিলার হয়ে খেলে চলেছেন পকেট ডায়নামো খ্যাত মুমিনুল হক। আর নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার জেমস ফ্র্যাঙ্কলিন কিংস শিবিরে একেবারে শেষ দিকে যোগ দিয়ে দলকে দেখাচ্ছেন শিরোপার স্বপ্ন। এদিকে পুরো আসরে 13 ম্যাচে 299 রান করা ঢাকার তরুণ তারকা মোসাদ্দেক সৈকত জ্বলে উঠলে ঢাকা পেয়ে যেতে পারে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য। অন্যদিকে এবারের আসরে আফিফ নামের আরেক তরুণের আবির্ভাব দেখেছে টাইগার ভক্তরা। এক ম্যাচেই গেইল সহ 5 উইকেট নিয়ে এখন সবারই আলোচনায় থাকা কিংসের এই তরুণ ফাইনালে যে আরেকবার প্রতিপক্ষকে ছোবল দেবেন না তার নিশ্চয়তা কি? সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ। সন্ধ্যার সময় পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। চট্টগ্রামের পাহাড়তলীতে জঙ্গি আস্তানায় র্যাবের অভিযান, আঞ্চলিক কমান্ডার সহ হুজির 5 সদস্য আটক, 12টি গ্রেনেড, বিপুল পরিমাণ বিস্ফোরক জব্দ। বিশেষ জজ আদালতে বেগম জিয়ার উপস্থিতিতে দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থন মুলতবির আবেদন মঞ্জুর করে 15 ডিসেম্বর পরবর্তী তারিখ নির্ধারণ। সমুদ্রের তলদেশ দিয়ে জ্বালানি তেল সরবরাহে মহেশখালী থেকে চট্টগ্রাম পর্যন্ত দীর্ঘ পাইপ লাইন নির্মাণে চীনের সাথে চুক্তি সই, পরিবহন করা যাবে দ্রুত সময়ে। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে ইসির সঙ্গে মেয়র প্রার্থীদের সংলাপ, আইভির বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ সাখাওয়াতের, অস্ত্রবাজ আর বহিরাগতদের আটকের দাবি আইভির।
এবং দুর্নীতি ইস্যুতে বাংলাদেশ আগের চেয়ে অনেক ভালো অবস্থানে। রাষ্ট্র এখন দুর্নীতি প্রতিরোধে সক্ষম, অভিমত টিআইবি। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়ের।